আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল ৪র্থ পর্ব। আমরা ৩য় পর্বে দেখিয়েছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের অফিস বাটনের ভিতরে যে অপশনগুলো আছে এগুলো আমরা এক এক করে দেখছিলাম কোনটার কাজ কি। আমরা ৪র্থ পর্বে হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড প্যানের ভিতরে যে কাজগুলো আছে এগুলো থেকে শুরু করতে চাই। দেখেন ক্লিপবোর্ড প্যানের ভিতরে 4টা অপশন আছে। একটা হচ্ছে কাট, কপি, পেস্ট আর ফরম্যাট প্রিন্টার। আমাদের এগুলার কাজ কি এগুলো এক এক করে আমরা একটু দেখি। মনে রাখতে হবে যে এই অপশনগুলোর কাজের জন্য আমার যা কিছু করতে হবে না কেন সবগুলোর জন্য প্রথমে সিলেক্ট করে নিতে হবে। যেমন দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে কপি, কাট, পেস্ট প্রত্যেকটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু মানে এখানে ক্লিক দিলেও কোনো কাজ হচ্ছে না। তাহলে একে যদি আমরা কাজ করতে চাই তার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পদ্ধতি কি, মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিকে সিলেক্ট করতে চান মাউসটা ঠিক সেদিকে সরাই নিয়ে গেলে অটোমেটিক সেটাকে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমার করণীয় হচ্ছে, যেমন আমি যদি কপি করতে চাই তাহলে জাস্ট আমি কপিতে একটা ক্লিক দিলাম। এখানে দেখেন কপিতে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু কপি হয়ে গেছে। এটাকে আমি রাখতে চাই কোথায়, ঠিক সেখানে যেতে হবে যেখানে আমি এটাকে রাখতে চাই। যেখানে রাখতে চাই সেটার জন্য দেখেন আমার লাইনের শেষে একটা ক্লিক দিলাম। লাইনের শেষে একটা ক্লিক দিয়ে আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডের যদি শেষ মানে একটা লাইন শেষ করে যদি অন্য লাইনে যেতে চাই তখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হয়। কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে যদি আমরা পেস্টে একটা ক্লিক দিই তাহলে দেখেন হুবাহু আমার উপরে যে লেখাটা ছিল সেটা কপি হয়ে ঠিক নিচে বসে চলে আসছে। এখন কতক্ষণ এটা কপি হয়ে থাকবে, যতক্ষণ না আমরা আরেকটা কপি করব ততক্ষণ এটা কপি হয়ে থাকবে। এই একই কাজ আমি কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই তখন কি করতে হবে, আমরা জানি প্রথমে সিলেক্ট করে নিতে হয়। সিলেক্ট করার পরে যদি আমরা কপি করতে চাই কন্ট্রোল সি প্রেস করলে কপি হয়, এবং যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি প্রেস যদি করি তাহলে এটা পেস্ট হয়ে যায়। পরবর্তী অপশন এখানে আরেকটা আছে কাট। কাটটার কাজ কি, কাট মানে কেটে নেওয়া বা সরানো বা মুভ করা। দেখেন আমার যদি মনে হয় এখানে 3 লাইন লেখা আছে আই লাভ মাই মাদার, এটা 2 নাম্বার যে লাইনটা আছে এটাকে সরাই অন্য কোথাও নিয়ে যেতে চাই। প্রথমে লাইনটাকে সিলেক্ট করলাম। লাইনটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যদি এটাকে সরাই অন্য কোথাও নিয়ে যেতে চাই তখন আমরা জাস্ট কাটে একটা ক্লিক দেবো। জাস্ট এখান থেকে কাটে একটা ক্লিক দিলাম। যদি দেখেন এখানে 3টা লাইন ছিল, 2টা লাইন আছে আর একটা লাইন কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সেটা কাট হয়ে আছে। আমি এটাকে কোথায় রাখতে চাই, সাপোজ আমি কিবোর্ডের এন্টার প্রেস করলাম কয়েকবার, করার পরে একটু নিচে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি কার্সারটা ঠিক এখানে চলে আসছে। এখানে যদি ওই লেখাটাকে সরাই এখানে রাখতে চাই তখন জাস্ট আমরা পেস্টে একটা ক্লিক দিলাম। যে দেখেন এখানে ছিল আমার লেখাটা, ওটা সরে এখানে চলে আসছে। কপি মানে একটা কপি এখানে থেকে যাবে, তার একটা কপি এখানে পড়বে, আর কাট মানে এখান থেকে টোটালি সরে অন্য কোথাও চলে যাবে। এটা ছিল কাট অপশনের কাজ। তাহলে আমরা কাট কিবোর্ডের মাধ্যমে কিভাবে করতে পারি, আমরা জানি কন্ট্রোল এক্স যদি প্রেস করি তাহলে কাট হয়। একইভাবে যদি পেস্ট করতে চাই তাহলে আগেও বলছি কন্ট্রোল ভি যদি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে সেটা পেস্ট হয়। পরবর্তী অপশন কি আছে, ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ কি, ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে যে ফরম্যাট করা। যেমন আমরা ফরম্যাট পেইন্টারের কাজের জন্য দেখেন এইটাকে একটু সিলেক্ট করলাম, করার পরে আমরা যেহেতু ফন্ট মেনুর আন্ডারে আমরা কোনো কিছু শিখিনি, কিন্তু ফরম্যাট পেইন্টারটা শেখার জন্য ফন্ট মেনুর আন্ডার থেকে আমরা একটু কাজ করে নিচ্ছি। যেমন লেখাটা একটু এই ফন্ট দিলাম, তারপরে এখান থেকে যদি কালার পরিবর্তন করতে চাই একটু কালারও পরিবর্তন করলাম। আমরা দেখতে পাচ্ছি এই লেখাটার এই লেখাটা একটু ভিন্নতা আছে। এখন যদি আমরা কখনো মনে হয় যে এই লেখাটা যেমন হুবাহু এর মতো করে অন্য একটা লেখাকে করতে চাই তখন আমাদের ফরম্যাট পেইন্টার কাজে লাগে। যেমন আমরা এই লেখাটার মতোকে করতে চাই বলে এর ভিতরে যে কোনো জায়গায় একটা ক্লিক রাখলাম। রাখার পরে যদি ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউসটা কিন্তু পেইন্ট ব্রাশের মতো হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা যাকে সিলেক্ট করে দেবো না কেন এই লেখাটা তার মতো হয়ে যাবে। দেখেন অটোমেটিক এইটার মতো এটা হয়ে গেছে। এই জন্য যদি একই রকমের লেখা, একই গোত্রের বানানো, একই ধরনের বানানো যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে অনেক সহজে করতে পারি। পরবর্তী অপশন কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী অপশন হচ্ছে ফন্ট প্যানের আন্ডারে। এখানে অনেকগুলো কাজ আছে। ফন্ট প্যানের আন্ডারে কাজগুলো করার জন্য আমরা এই লেখাগুলোকে একটু মুছে দিলাম মাত্র। এখান থেকে আমরা শুরু করি যে ফন্ট প্যানের আন্ডারে যে কাজগুলো আছে আসলে এগুলোর কাজ কি। ফন্ট প্যানের আন্ডারে কাজ করার জন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করলাম, করার পর আমরা যদি এখানে ক্লিক দিই, সবসময় মনে রাখবেন এরকম কোনো যদি অপশন থাকে অবশ্যই এখানে একটা ক্লিক দিতে হয়। এখানে একটা ক্লিক দিলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফন্ট আছে। আমরা বোঝার সুবিধার্থে লেখাটাকে একটু ডান সাইডে সরাই নিলাম আর কি। দেখেন তাহলে পরিবর্তনটা চোখে পড়বে। আমরা যেখানে নিয়ে যাচ্ছি না কেন দেখেন প্রত্যেকবার আমার লেখাটার কিন্তু ফন্টের একটা পরিবর্তন আসছে, প্রত্যেকবার স্টাইল ভিন্ন করে করে আসছে। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার যে ফন্ট পছন্দ আপনি সেই ফন্ট এখান থেকে ইউজ করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যেখানে অনেকগুলো জিনিস থাকে সেখানে একটা স্ট্যান্ডার্ড থাকে। টাইমস নিউ রোমান যে ফন্টটা এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফন্ট।
আমরা যদি এরকম করে একটা দরখাস্ত লিখে স্যারের কাছে জমা দেই, স্যার কিন্তু কখনো জমা নেবে না, কারণ এটা স্ট্যান্ডার্ড ফন্ট না, এজন্য জমা নেবে না। এজন্য আমাদের টাইমস নিউ রোমান যদি এখানে একটা ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড একটা ফন্ট, এবং আমরা বই খাতায় সাধারণত এইভাবেই দেখে থাকি, আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত। এজন্য টাইমস নিউ রোমান এবং তাহুমা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট, আপনারা চাইলে ইউজ করতে পারেন। পরবর্তী অপশনটা দেখি, এই অপশনের নাম কি? অপশনের হচ্ছে ফন্ট সাইজ। দেখেন একটা কথা বলে রাখি, যে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে গিয়ে আপনার কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। এই অপশনের নাম কি? ফন্ট। যদি এই অপশনের কথা চিন্তা করি, দেখেন এর নাম হচ্ছে ফন্ট সাইজ। এই অপশনের নাম কি? এর নাম হচ্ছে বোল্ড। এই অপশনের নাম কি? এর নাম হচ্ছে ইটালিক। দেখেন যে অপশনটা আপনার মনে না থাকবে, আপনি জাস্ট তার উপরে মাউসটা রাখলেই অটোমেটিক সে তার নাম বলে দিচ্ছে যে এই অপশনের নাম এই, এই অপশনের নাম এই। এই জন্য আপনার কষ্ট করে কোনো কিছু মুখস্থ করতে হবে না। আমরা এখানে ছিলাম, বলছিলাম যে ফন্ট সাইজ। আমার যদি কখনো মনে হয় এই ফন্টের সাইজ ছোট বড় করতে চাই, তাহলে দেখেন বর্তমানে 18 সাইজ আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে গিয়ে আপনি যদি লিখে দেন, যে সাইজ লিখে দেবেন, অটোমেটিক এটা সেই সাইজ হয়ে যায়। কিন্তু সেই সাইজ না লিখে দিয়ে আপনি যদি এখানে যান, এটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে যদি এর পাশে এখানে ক্লিক দেন, দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সাইজ, যেমন 8 সাইজ দিলে কেমন হবে, 10, 9, 12। দেখেন আমরা এক এক করে বাড়াচ্ছি এবং আমাদের ফন্টটা কিন্তু অটোমেটিক বড় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে অনেক বড় করা যাচ্ছে, আবার অনেক ছোট করা যাচ্ছে এখান থেকে চাইলে। তাহলে স্ট্যান্ডার্ড কোনটা? আমার যদি মনে হয় যে আমি এরকম সাইজের একটা দরখাস্ত লিখে স্যারের কাছে জমা দেবো, স্যার কিন্তু জমা নেবে না, কারণ এটার সাইজ এত বড় যে এক পেজে 2 থেকে 3 লাইন ধরবে মাত্র, তার বেশি ধরবে না। এজন্য আমাদের যেটা স্ট্যান্ডার্ড সেটা দিয়ে লিখতে হবে, মনে রাখতে হবে যে এখান থেকে 11 অথবা 12 এগুলো সবসময় স্ট্যান্ডার্ড সাইজ। অফিস আদালতে সবকিছুতে লেখার জন্য এই সাইজই সবসময় ব্যবহৃত হয়। কিন্তু আপনার কাজের সুবিধাতে আপনি চাইলে আরো ছোট অথবা আরো বড় করে নিতে পারেন। পরবর্তী অপশনটা কি আছে? দেখেন পরবর্তী অপশন গ্রো ফন্ট। আমরা এই গ্রো ফন্ট যাই, এখান থেকে ফন্টের সাইজ বাড়ানো একই কাজ। আমরা যদি বড় যে গ্রো ফন্ট এখানে একটা ক্লিক দিই, তাহলে দেখেন আমাদের ফন্টটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এখানে সাইজও কিন্তু পরিবর্তন হচ্ছে, একটু লক্ষ্য করবেন। আবার যদি পরবর্তী শ্রিঙ্ক ফন্ট যদি আমরা ক্লিক দিই, মানে এটাকে যদি ছোট করতে চাই, তো দেখেন এখানে ক্লিক দিলে কিন্তু 28 সাইজ, 26, 24 আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এখান থেকে কমে যাচ্ছে। পরবর্তী অপশন কি আছে? পরবর্তী অপশন হচ্ছে বোল্ড। বোল্ডের কাজ কি? বোল্ড হচ্ছে যে আমরা একটা কলম দিয়ে যদি এক জায়গায় একবার দাগ দিই, তাহলে দাগটা কিন্তু চিকন থাকে, কিন্তু ওই একই জায়গা দিয়ে যদি আমরা বারবার দাগ দিই, লেখাটা কিন্তু মোটা হয়ে যায়, দাগটা কিন্তু মোটা হয়ে যায়। তা বোল্ডের কাজ হচ্ছে মোটা করে দেওয়া অক্ষরগুলোকে। দেখেন এখানে একটু লক্ষ্য করলে আপনার পরিবর্তনটা বুঝে যাবেন। আমরা যদি বোল্ড একটা ক্লিক দিই, তাহলে দেখেন লেখাগুলো অনেক মোটা মোটা হয়ে গেল। আবার যদি এটাকে আনবোল্ড করতে চাই, একইভাবে এখানে ক্লিক দিলাম, দিলে আবার আনবোল্ড হয়ে গেল। পরবর্তী অপশন কি আছে? ইটালিক। অনেকে বলে থাকে ইটালিওয়ালারা এভাবেই লেখে, অর্থাৎ আমার লেখাগুলো একটু কাত কাত হয়ে যাবে। দেখেন আমি প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে ইটালিকে একটা ক্লিক দিলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো কিন্তু একটু বেঁকে বেঁকে গেছে আর কি। যদি আমরা এইটাকে আবার নর্মাল ফন্টে নিয়ে আসতে চাই, তাহলে জাস্ট এখানে গিয়ে আবার ক্লিক দিলে দেখেন আবার স্বাভাবিক লেখাই চলে আসলো। পরবর্তী অপশন কি আছে? আন্ডারলাইন। আর যদি কখনো মনে হয় যে আমি লেখাটা আন্ডারলাইন করতে চাই, তাহলে প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে, করার পরে আন্ডারলাইনে গিয়ে একটা ক্লিক দিতে হবে, দিলে দেখেন অটোমেটিক নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্ডারলাইন কি শুধু একটা সোজা দাগ দিয়েই হয়? হতে তো পারে যে অন্যভাবে আমি আন্ডারলাইন দিতে চাই। তার জন্য দেখেন আমরা আগেই বলে আসছি, যদি এরকম কোনো অপশন পাশে থাকে অবশ্যই এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে দেখেন আমার যদি মনে হয় এরকম করে প্যাচে প্যাচে একটা আন্ডারলাইন দিতে চাই, সেটাও সম্ভব। বা এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি যা সেটার উপরে ক্লিক দিলে দেখেন অটোমেটিক আন্ডারলাইনটা ঠিক সেই রকম হয়ে যাচ্ছে। পরবর্তী অপশন দেখি, পরবর্তী অপশনের কাজ কি? এটাকে যদি আন্ডারলাইন তুলে দিতে চাই, তাহলে কি করতে হবে? টোটাল সিলেক্ট করতে হবে, আবার ইউতে একটা ক্লিক দিলে অটোমেটিক এখান থেকে আন্ডারলাইন হয়ে যাবে। এখন এই প্রত্যেকটা কাজই কিন্তু কিবোর্ডের মাধ্যমে করা যায়। যেমন দেখেন আমি যদি বোল্ড করতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করলে কিন্তু বোল্ড হবে। যদি ইটালিক করতে চাই, ইটালিকের প্রথম অক্ষর আই, কন্ট্রোল প্লাস আই যদি প্রেস করি, তাহলে কিন্তু ইটালিক হয়ে যাবে। যদি আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইনের প্রথম অক্ষর হচ্ছে ইউ, এর জন্য কন্ট্রোল প্লাস ইউ যদি প্রেস করি, তখন কিন্তু অটোমেটিক আন্ডারলাইন হয়ে যাবে। এগুলো একটু প্র্যাকটিস করবেন নিজেরা। পরবর্তী অপশন স্ট্রিক্ট রড। স্ট্রিক্ট রডের আসলে তো এটার আমাদের কোনো কাজে লাগে না। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি স্ট্রিক্ট রডে একটা ক্লিক দেই, তাহলে দেখেন এক দাগ দিয়ে লেখাটাকে কেটে দেয়। আসলে যেখানে মোছার সুবিধা থাকে সেখানে কাটার তো প্রশ্নই আসে না। এই জন্য এই অপশনটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ কিছু না। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আবার স্ট্রিক্ট রডে একটা ক্লিক দেই, তাহলে কিন্তু অটোমেটিক এই দাগটা এখান থেকে অটোমেটিক উঠে যাবে। তাহলে দেখি পরবর্তী অপশন কি আছে। পরবর্তী অপশন হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ কি? যদি কখনো কোনো অপশন আমরা কাজ করতে চাই, কাজ করে যদি আমরা নিচে পাওয়ার দিতে চাই, সাবস্ক্রিপ্ট মানে কোনো অক্ষরের নিচে পাওয়ার দেয়া। নিচে কিভাবে পাওয়ার দিতে হয়? যেমন দেখেন আমরা যদি কখনো এরকম করে কোনো কিছু লিখতে চাই, যেমন আমি যদি চাই যে লিখবো এইচ
টু ও এরকম করে যদি কোনো কিছু লিখতে চাই, এটাকে আমরা লিখতে চাচ্ছিলাম এটাকে পানি করব, কিন্তু আসলে এটা কিন্তু পানি কোনোভাবেই হচ্ছে না। তার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই পাওয়ারটাকে নিচে দিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, দেখেন আমরা 2 কে সিলেক্ট করলাম, 2 তে সিলেক্ট করার পরে সাবস্ক্রিপ্টে যদি একটা ক্লিক দেই, তাহলে দেখেন এখন অটোমেটিক কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা পানিতে রূপান্তরিত হয়েছে। একইভাবে যদি আমার কখনো মনে হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই, যেমন দেখেন আমি এখান থেকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই, একটা বি স্কোয়ার করলাম, এটা কিন্তু আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখনো হয়নি, এটা দেখা যাচ্ছে এ টু প্লাস বি টু। এটাকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই, তার জন্য আমার কি করতে হবে, এই 2 কে সিলেক্ট করতে হবে, 2 কে সিলেক্ট করার পরে এখানে সুপার স্ক্রিপ্টে একটা ক্লিক দিতে হবে। একইভাবে যদি আমার মনে হয় আমি এটাকেও একটা পাওয়ার করতে চাই, তাহলে এই 2 কে সিলেক্ট করতে হবে, এই 2 কে সিলেক্ট করার পরে আমি যদি একইভাবে সুপার স্ক্রিপ্টে আরো একটা ক্লিক দিই, তাহলে কিন্তু এটাই পাওয়ার হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সাবস্ক্রিপ্ট এবং কিভাবে সুপার স্ক্রিপ্ট করতে হয়, সেই অপশনটা আমরা অটোমেটিক এখান থেকে দেখে গেলাম। পরবর্তী কথা হচ্ছে যে কম্পিউটারের নিয়ম হচ্ছে একটাকে যদি আমরা সিলেক্ট করি, একটাকে সিলেক্ট করার পরে অটোমেটিক অন্য একটা আনসিলেক্ট হয়ে যায়। আমাদের সেটা একটু দেখতে হবে যে আমরা কিভাবে দুইটা জিনিস একসাথে সিলেক্ট করতে পারি। আমরা কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাগে চলে গেলাম। একটু ব্যাগে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে H2O লেখা এবং নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে চাচ্ছি, কিন্তু কোনোভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পাচ্ছি না। তার জন্য আমরা প্রথমে এই দুইটাকে সিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই দুইটাকেও সিলেক্ট করতে হবে। করার পরে যদি আমরা একবারে সাবস্ক্রিপ্টে একটা ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু একসাথেই পাওয়ার হয়ে গেছে। সুতরাং কম্পিউটারকে যদি দুইটা জিনিস একসাথে সিলেক্ট করতে হয় কখনো, তখন অবশ্যই আমরা কন্ট্রোল প্রেস করে রাখবো। কন্ট্রোল প্রেস করে যাকেই সিলেক্ট করা হয়, যেমন দেখেন আমি যদি এই লাইনটাকে সিলেক্ট করি, করার পরে এই লাইনটা যদি সিলেক্ট করতে চাই, অটোমেটিক এটাকে ছেড়ে দেয়। তার জন্য আমার কি করতে হবে, এইটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবো, তারপর এটাকেও যদি সিলেক্ট করি, তাহলে দেখেন দুইটা আমরা একসাথে সিলেক্ট করতে পারছি। পরবর্তী অপশন কি আছে একটু দেখি। পরবর্তী অপশন আছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ কি, চেঞ্জ কেসে যদি আমরা ক্লিক দিয়ে দেখেন এর ভিতরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইস ওয়ার, টঙ্গেল কেস। আমরা এক এক করে প্রত্যেকটা অপশন একটু দেখি। যেমন দেখেন প্রথম যে অপশনটা আছে, এই অপশনের কাজ কি, প্রথম অপশনের কাজ বলছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসের কাজ কি একটু লক্ষ্য করবেন যে সেন্টেন্স কেস এখানে লেখা এবং প্রথম অক্ষরটা এস বড় হাতের দেয়া। তার মানে আমরা যে ওয়ার্ডটা এখানে লিখবো, একদম প্রথম যে ওয়ার্ডটা আমাদের থাকবে তার প্রথম অক্ষরটা অটোমেটিক বড় হাতের হয়ে যাবে। ডিফল্ট ভাবে মাইক্রোসফট ওয়ার্ডের সেন্টেন্স কেসে একটা ক্লিক দেওয়া থাকে, এই কারণে আমরা দেখি যখন আমরা লিখি তখন অটোমেটিক স্পেস প্রেস করলে আমাদের প্রথম অক্ষরটা অটোমেটিক বড় হাতের হয়ে যায়। পরবর্তী অপশনগুলো দেখি লোয়ার কেস। লোয়ার কেস মানে হচ্ছে আমার লেখাটা যদি ছোট হাতের বড় হাতের মিলিয়ে লেখা থাকে, আমার যদি মনে হয় আমি সবগুলোকে ছোট হাতের অক্ষর করতে চাই, তখন জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে লোয়ার কেসে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এর ভিতরে যাই থাক সবগুলো ছোট হাতের হয়ে যাবে। যদি কখনো আমার মনে হয় এগুলোকে সব বড় হাতের করতে চাই, চেঞ্জ কেস থেকে যদি আপার কেসে একটা ক্লিক দেই, তাহলে দেখতে পাচ্ছি এগুলো অটোমেটিক সবগুলো বড় হাতের হয়ে যাবে। দেখেন এই সবগুলাই বড় হাতের হয়ে গেছে অটোমেটিক। পরবর্তী অপশন কি আছে, পরবর্তী অপশন হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর যদি আমি বড় হাতের করতে চাই, তখন আমার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে একটা ক্লিক দিতে হবে। প্রথমে আমি এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম লেখাটুকু, লেখার পরে যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এখানে একটা ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে এবং বাকিগুলো সব ছোট হাতের আছে। দেখি পরবর্তী অপশন কি আছে, টঙ্গেল কেস। আমরা টঙ্গেল কেসের চেহারা দেখে বুঝে যাচ্ছি যে আসলে টঙ্গেল কেসের কাজ কি। আমরা দেখতে পাচ্ছি প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং বাকিগুলা বড় হাতের হবে, এবং এভাবে আমরা জীবনেও কখনো লিখি না, যার জন্য লেখাটাও কিন্তু আমাদের একটু আনইজি লাগছে দেখে। এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট ভাবে সেন্টেন্স কেসে ক্লিক দেওয়া থাকে, আমরা এখানে ক্লিক দিয়ে রাখলাম। পরবর্তী অপশন দেখি, পরবর্তী অপশনের টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার মানে কি, যদি নির্দিষ্ট কোনো টেক্সটকে আমরা হাইলাইট করতে চাই, তখন টেক্সট হাইলাইট কালারটা আমাদের ব্যবহার হয়। যেমন দেখেন আমার যদি মনে হয় মাই মাদার কথাটুকু আমি হাইলাইট করতে চাই, তখন এইটুকুকে সিলেক্ট করলাম, করার পরে আমরা জানি এখানে ক্লিক দেবো, দিয়ে যে কালারটাকে আমরা এখান থেকে দিয়ে দিয়েছি, দেখেন ঠিক যতটুকু সিলেক্ট করা ছিল ততটুকু অটোমেটিক হাইলাইট হয়ে যাচ্ছে। যদি এটাকে আবার আর ডি হাইলাইট করতে চাই, যদি আবার এটাকে না চাই যে হাইলাইটের দরকার নাই আমার, তখন এই একইভাবে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার ঠিক যেখান থেকে হাইলাইট করছিলাম তার নিচে একটা অপশন আছে নো কালার, এখানে একটা ক্লিক দেবো, দিলে আমরা দেখতে পাচ্ছি আবার এটা হাইলাইট উঠে গেছে। পরবর্তী অপশন কি, পরবর্তী অপশনে ফন্ট কালার। ফন্ট কালার মানে কি, আমরা দেখতে পাচ্ছি আমার এই লেখাগুলো সবগুলাই কিন্তু এখন পর্যন্ত যা কিছু লিখছি সবগুলো কালো কালো অক্ষর আসছে। আমার যদি কখনো মনে হয় যে না এটাকে অন্য কোনো কালারে রূপান্তরিত করে লিখতে চাই, লাল বা আদার্স কোনো কালার, এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, করার পরে এখানে যাইতে হবে, যাওয়ার পরে দেখেন এখানে অসংখ্য কালার আছে। আপনার যে কালার পছন্দ আপনি জাস্ট সেই কালার এখান থেকে একটা ক্লিক দিলে অটোমেটিক সেই কালারে রূপান্তরিত হবে।
এটাকে আরো একটু সিলেক্ট করলাম, করার পরে যদি মনে হয় যে এখান থেকে যে থিম কালার গুলো দেওয়া আছে এগুলো আমার পছন্দ হয়নি, তাহলে স্ট্যান্ডার্ড কালার বলে একটা অপশন আছে, দেখেন আপনি চাইলে এখান থেকে স্ট্যান্ডার্ড কালার বেছে নিতে পারেন। তারপর যদি মনে হয় যে না স্ট্যান্ডার্ড কালার থেকে আমার পছন্দ হয়নি কোনো কালার, তখন আপনি মোর কালারে চলে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমস বলে একটা অপশন আছে, দেখেন এখানে অসংখ্য কালার আছে, আপনার যে কালার পছন্দ হয় জাস্ট সেই কালারের উপর একটা ক্লিক দিয়ে ওকেতে প্রেস করলে অটোমেটিক সেই কালার পছন্দ হবে। তারপরেও যদি মনে হয় আমার আরো কালার দরকার, আপনি ফন্ট কালারে চলে যাবেন, মোর কালারে চলে যাবেন, কাস্টমস থেকে পছন্দ না হলে স্ট্যান্ডার্ড কালারে চলে যাবেন, দেখেন এখানে অসংখ্য কালার আছে। এখান থেকে আপনার যে কালার পছন্দ হবে আপনি জাস্ট ওকেতে একটা প্রেস করবেন, করলে সেই কালারে আমার লেখাটা অটোমেটিক রূপান্তরিত হবে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। আমার নেক্সট ভিডিওতে চেষ্টা করব প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং প্যান এর ভিতরে যে অপশনগুলো আছে এগুলো দেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ।